Okay, good morning everybody. Today we'll study the remaining parts of ICH topic. So in the remaining part of ICH topic is the ICH stability testing. Last day what we studied, what is ICH, what is the purpose of ICH, what are the members of ICH, process of harmonization, then QSEM guidelines, and then what is Q guidelines, quality, safety, efficacy and multidisciplinary, what is Q guidelines, and these are the things QSEM we studied. Then Q guidelines, that 11 point, Q1 to Q11, the small Q12, okay, sorry, Q1 to Q12, and then Q S1 to S11, Q1 to Q12 এর আন্ডারে এতগুলো পয়েন্ট আছে। এর প্রথম পয়েন্ট হচ্ছে Q1 stands for stability। এবার এই স্টেবিলিটি সম্বন্ধে আমাদের এখন পড়তে হবে। হোয়াট ইজ মিন বাই স্টেবিলিটি? স্টেবিলিটি অফ দ্য ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম, ইউ নো। স্টেবিলিটি মানে হচ্ছে যে সময় অবধি কোন একটা ড্রাগ তার ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, থেরাপিউটিক প্রপার্টিজ will be same, will be maintained same as previous। তাকে বলা হচ্ছে যে টাইম স্প্যান অবধি এটা সিমিলার থাকে, তাকে বলা হচ্ছে স্টেবিলিটি। সো stability of pharmaceutical product may be defined as the ability of pharmaceutical dosage form to maintain its physical, chemical and microbiological and therapeutic properties during the time of storage and uses by the patient throughout their labeled shelf life period। তাকে বলা হচ্ছে স্টেবিলিটি। মানে যে সময় অবধি কোনো একটা ফার্মাসিউটিক্যাল ড্রাগ বা প্রোডাক্ট তার ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল এবং থেরাপিউটিক এফেক্টটা সেম রাখে ইন দ্য স্টোরেজ কন্ডিশন, মানে ইন দ্য কোম্পানি স্টোরেজ কন্ডিশন, আদারওয়াইজ যখন ড্রাগটা কোনো পেশেন্ট নিচ্ছে সেই অবধি তার এই সমস্ত প্রপার্টিজ গুলো মেনটেন থাকছে, তাকে বলা হচ্ছে তার স্টেবিলিটি। স্টেবিলিটি দেখে ড্রাগের এক্সপায়ারি ডেট বা সেলফ লাইফ পিরিয়ড ডিটারমাইন করা হয়। ঠিক আছে, তাহলে স্টেবিলিটি মানে কি? যে সময় অবধি কোনো ড্রাগের ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল এবং থেরাপিউটিক প্রপার্টিজটা সিমিলার থাকে বা মেনটেন থাকে। সিমিলার তো থাকে না, ধীরে ধীরে কমতে থাকে। মানে একটা প্রোডাক্ট যবে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে এক্সপায়ারি ডেট, সিমিলার প্রপার্টি বা সিমিলার থেরাপিউটিক ইফেক্ট, সিমিলার এফিকেসি, সিমিলার পার্সেন্টেজ আসে, এগুলো থাকা কখনোই সম্ভব নয়। ইউজুয়ালি ধরা হয় যে 100% যদি মনে করো মানে এফিকেসি ছিল, সেটা হচ্ছে এক্সপায়ারি ডেট অবধি সেটা 90% অবধি তার এফিকেসিটা রিডিউসড হয়। সেই 100 to 90% অবধি যে টাইমটা লাগছে এফিকেসিটা রিডিউস হতে, টাইমটা লাগছে, তাকে বলা হচ্ছে সেই ড্রাগের সেলফ লাইফ পিরিয়ড। সেলফ লাইফ পিরিয়ড তোমাদের এক্সপায়ারি ডেটে, মানে কোনো ড্রাগ বা মেডিসিনের এক্সপায়ারি ডেট ডিটারমিনেশনের ক্ষেত্রে খুব dরকার। অতএব পারপাস অফ স্টেবিলিটি টেস্টিং এর পারপাস কি? সেলফ লাইফ ডিটারমাইন করতে পারি এবং কোন একটা ড্রাগের স্টেবিলিটি ক্যারেক্টারিস্টিক্স মানে সে কোন কন্ডিশনে সেটা স্টেবল। সেটা হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারে স্টেবল, কুল টেম্পারেচারে স্টেবল, কোল্ড টেম্পারেচার স্টেবল, কোন হিউমিডিটিতে স্টেবল, ইট ইজ ফটোডিগ্রেডেবল, ইট ইজ প্রন ফর অক্সিডেশন। এই সমস্ত স্টেবিলিটি ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে পারি। তার স্টোরেজ কন্ডিশনটাকে আমরা রেকমেন্ড করতে পারি এবং হচ্ছে তারপরে মানে মানে সেই ড্রাগটা মানে ডিফারেন্ট ক্লাইমেটিক কন্ডিশনে কিভাবে সেটা স্টেবল করার জন্য আমাদের কি প্যাকেজিং সিস্টেম, স্টোরেজ সিস্টেম অ্যাডপ্ট করতে হবে, সেইগুলো সম্বন্ধে একটা ধারণা করতে পারি। এবং হচ্ছে এটা একটা, এই টেস্ট করাটা একটা এভিডেন্স যে আমরা কিভাবে হচ্ছে মানে কেন আমরা এই ধরনের স্টোরেজ কন্ডিশনটাকে আমরা মানে অ্যাডপ্ট করলাম। কেন অ্যাডপ্ট করলাম? কারণ হচ্ছে কোন ফ্যাক্টরে, টেম্পারেচার, হিউমিডিটি, লাইট, কোন ফ্যাক্টরে এটা নট স্টেবল, একটা ডকুমেন্টের একটা এভিডেন্স থাকবে এই টেস্টিং পারফর্ম করলে। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে
এইগুলো হচ্ছে স্টেবিলিটি টেস্টিং এর উদ্দেশ্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো স্টেবিলিটি টেস্টিং এর উদ্দেশ্য কি কি। স্টেবিলিটি টেস্টিং এর উদ্দেশ্য হলো যে মেনলি আমরা তার সেলফ লাইফ পিরিয়ডটা ডিটারমাইন করব আর স্টোরেজ কন্ডিশনটাকে ডিটারমাইন করব। স্টোরেজ কন্ডিশন আর সেলফ লাইফ ডিটারমাইন, স্টোরেজ কন্ডিশনের সঙ্গে অনেক আলাদা আলাদা পয়েন্ট চলে আসবে, তার স্টেবিলিটি ক্যারেক্টারিস্টিক্স আসবে, কেন হচ্ছে আমরা এই সেলফ লাইফ পিরিয়ডটা ডিটারমাইন করলাম, এই সমস্ত পয়েন্টগুলো এখানে আসবে। ওকে, নেক্সট ইজ স্টেবিলিটি টেস্টিং এর Q1A। Q1 এর মানে Q1 থেকে তোমরা যখন মানে 12 অবধি পড়েছিলে, তখন হচ্ছে Q1 stands for stability। Q1A হচ্ছে স্টেবিলিটি টেস্টিং ফর নিউ ড্রাগ সাবস্ট্যান্স অ্যান্ড প্রোডাক্ট। এবার হচ্ছে নিউ ড্রাগ সাবস্ট্যান্স অ্যান্ড প্রোডাক্টস স্টেবিলিটি টেস্টিং। তারপরে Q1B স্টেবিলিটি টেস্টিং ফটো স্টেবিলিটি অফ নিউ ড্রাগ সাবস্ট্যান্স অ্যান্ড প্রোডাক্ট। তারপর Q1C স্টেবিলিটি টেস্টিং অফ নিউ ডোসেজ ফর্ম। Q1D ব্র্যাকেটিং অ্যান্ড ম্যাট্রিক্সিং। Q1E evaluation of stability data. Q1F stability data packages for registration application in climatic zone 3 and 4। মানে Q1 টা তোমাদের পড়তে হবে। Q1 এর মধ্যে it is further subdivided Q1 to Q1A to Q1F, মানে 6টা ভাগে ভাগ করা আছে। এখানে দেখতে পাচ্ছ Q1A আর Q1C এই দুটো হচ্ছে আমি বোল্ড করেছি, মানে একটা লেখা আছে নিউ ড্রাগ সাবস্ট্যান্স এন্ড প্রোডাক্ট। নিউ ড্রাগ সাবস্ট্যান্স মানে হচ্ছে তোমাদের হচ্ছে কোন একটা পিওর ফর্মের কোন একটা ড্রাগ ডেভেলপ হয়েছে, তখন তাকে বলা যায় যেমন প্যারাসিটামল পিওর ফর্মে। এবার সেটা হচ্ছে মনে করো নিউ ডোসেজ ফর্ম, প্যারাসিটামল ট্যাবলেট, দেন প্যারাসিটামল সিরাপ, সাসপেনশন, ইমালশন, এগুলো হচ্ছে নিউ ডোসেজ ফর্ম ডেভেলপ হলে তার কি কি স্টেবিলিটি টেস্টিং করা হয় বা করা দরকার, সেটা এই গাইডলাইন্স এর মধ্যে তোমাদের জানতে হবে। অতএব বুঝতে পেরেছো Q1 টাকে 6টা ভাগে আবার ভাগ করা হয়েছে, Q1A to Q1F। ওকে, এখানে হচ্ছে এবার হচ্ছে পড়তে হবে যে ডিফারেন্ট ক্লাইমেটিক জোন ভাগ করা হচ্ছে 4টে ভাগে ভাগ করা হয়েছে। ক্লাইমেটিক জোন 1, ক্লাইমেটিক জোন 2, 3 and 4 is further divided 4A and 4B। ক্লাইমেট হচ্ছে এবার হচ্ছে ডেফিনেশন, স্টোরেজ কন্ডিশন এবং কোন কোন কান্ট্রি ক্লাইমেটিক জোন 1, 2, 3, 4 এর মধ্যে আসছে। ক্লাইমেটিক জোন 1 এটা বলা আছে টেম্পিরেট ক্লাইমেট। এর স্টোরেজ কন্ডিশন হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রিলেটিভ হিউমিডিটি 45%। কান্ট্রি US, UK, রাশিয়া and নর্থ ইউরোপ। দেন সাবট্রপিক্যাল and Mediterranean climate 25 ডিগ্রি সেন্টিগ্রেড টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হচ্ছে 60% রিলেটিভ হিউমিডিটি। সাউথ ইউরোপ, জাপান। ক্লাইমেটিক জোন 3 হট ড্রাই ক্লাইমেট 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 35% রিলেটিভ হিউমিডিটি। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইরাক। হট হিউমিড ক্লাইমেট 30 degree temperature, 70% relative humidity. Iran, Egypt, Brazil and Singapore। And 4B hot humid climate 30 degree centigrade and 70% relative humidity, এটা হচ্ছে কেনিয়া, আফ্রিকা। ওকে, সো নেক্সট স্লাইড। এর মধ্যে প্রথমে হচ্ছে Q1A ছিল। Q1 হচ্ছে স্টেবিলিটি প্রোটোকল ফর হচ্ছে নিউ ড্রাগ সাবস্ট্যান্স। এর হচ্ছে তোমার 10টা পয়েন্ট পড়তে হবে, যেটা জেনারেল স্ট্রেস টেস্টিং, সিলেকশন অফ ব্যাচেস, কন্টেনার্স এন্ড ক্লোজার, স্পেসিফিকেশন, টেস্টিং ফ্রিকোয়েন্সি, স্টোরেজ কন্ডিশনস, স্টেবিলিটি কমিটমেন্ট, ইভালুয়েশন এন্ড স্টেটমেন্ট এন্ড লেবেলিং। ওকে, নাম্বার 1 পয়েন্ট জেনারেল। এখানে হচ্ছে স্টেবিলিটি ডেফিনেশন এই সমস্ত দেওয়া আছে। স্ট্রেস টেস্টিং মানে কি তোমরা নিশ্চয়ই জানো। স্ট্রেস টেস্টিং মানে হচ্ছে একটা ফোর্সড ডিগ্রেডেশন স্টাডি। মানে কি, মানে হচ্ছে স্ট্রেস দেওয়া হচ্ছে, একটা হচ্ছে টোটাল লাইফ, কোন একটা ড্রাগ নরমাল এনভায়রনমেন্টাল কন্ডিশনে টোটাল লাইফ পিরিয়ডে, মানে ওর হচ্ছে টোটাল লাইফ পিরিয়ডে, মানে মনে করো যতদিন না ড্রাগটা ডিগ্রেড হচ্ছে, সাপোজ হচ্ছে 3 years, 5 years
মানে যতদিন না তার 100% এফিকেসি থেকে 90% ডিগ্রেড হচ্ছে ততদিন আমরা টেস্ট করতে থাকি, তাকে বলা হচ্ছে লং টার্ম স্টেবিলিটি স্টাডি। স্ট্রেস টেস্টিং মানে হচ্ছে যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে, এখানে তোমরা দুটো ফ্যাক্টর স্টাডি করলে, টেম্পারেচার এবং হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এই দুটো ফ্যাক্টর ছাড়া আরো অনেক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে তোমাদের মনে করো লাইট, তারপরে হচ্ছে অ্যাসিড, প্রেজেন্স অফ অ্যাসিডিক সাবস্টেন্স, প্রেজেন্স অফ বেসিক সাবস্টেন্স, মেটাল আয়ন, এই সমস্ত যে আদার্স ফ্যাক্টর গুলো আছে সেগুলো একটু বেশি মাত্রায় প্রয়োগ করে, মানে ফোর্সফুলি বেশি মাত্রায় প্রয়োগ করে স্টেবিলিটি টেস্টিংটাকে অ্যাসিলারেটেড বা ত্বরান্বিত করাটাকেই বলা হচ্ছে স্ট্রেস টেস্টিং। মানে যে ফ্যাক্টরস গুলো আছে, যে ফ্যাক্টরস গুলো হচ্ছে স্টেবিলিটি টেস্টিং এ হচ্ছে এফেক্ট করে, সেগুলোকে একটু মানে একটু হচ্ছে বাড়ি মানে একটু এক্সট্রিম পয়েন্টে নিয়ে গিয়ে মানে স্টেবিলিটি টেস্টিং এর হচ্ছে প্রসেসটাকে ত্বরান্বিত করাকেই বলা হচ্ছে স্ট্রেস টেস্টিং। স্ট্রেস টেস্টিং ব্যাপারটা কিছুই না, যেমন হচ্ছে মনে করো তোমরা বাড়িতে দেখবে হচ্ছে মানে স্পেশালি ছেলেদের ক্ষেত্রে দেখবে হচ্ছে যে বাবা ম্যাক্সিমাম টাইম বাড়িতে বিভিন্ন কাজে বাড়িতে অফিসে ব্যস্ত থাকেন বা যে যার বিজনেসে ব্যস্ত থাকেন, বাড়িতে এলে দেখবে যে ছেলেদেরকে একটু বেশি টাফ কাজ দেন মায়ের তুলনায়। টাফ কাজ দেন, তোমরা ভাবো এটা পানিশমেন্ট দিচ্ছে, ভাই এইটা কিছু এইরকম কিছুই নয়, যে হচ্ছে নিজে থেকে কিছুটা হচ্ছে মানে নিজে থেকে কিছুটা মানে স্ট্রেস দিল, যাতে হচ্ছে তুমি কতটা মানে অ্যাডভার্স কন্ডিশন যখন আসে তখন হচ্ছে তুমি কতটা সিচুয়েশনের সঙ্গে অ্যাডপ্ট করে নিতে পারো, সেটা চেক করার জন্য উনি কিন্তু এইরকম ভাবে কাজগুলো দিয়ে থাকেন। ঠিক আছে, তেমনি এখানে যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে সেগুলো একটু বেশি পরিমাণের বাড়িয়ে নিয়ে চেক করা হচ্ছে যে স্টেবিলিটিটাকে কতক্ষণ অবধি স্টেবল আছে, সেটা চেক করে নেওয়া হচ্ছে। চেক করে নেওয়ার ফলে কি হচ্ছে যে লং টার্ম স্টেবিলিটি স্টাডি যেটা, সেটার টাইম পিরিয়ড যেটা হচ্ছে মনে করো 5 ইয়ার্স 3 ইয়ার্স, সেটা কমে সেটা হচ্ছে 6 মান্থ 12 মান্থ 18 মান্থসে কমপ্লিট হয়ে যায়। ওকে, সো নেক্সট ইজ, এখানে সেম থিং লেখা আছে এখানে, ইট অলসো নোন অ্যাজ ফোর্স ডিগ্রেডেশন স্টাডি। স্ট্রেস টেস্টিং ক্যান বি helpful identify the likely degradation products and which can turn up establish the degradation pathway। মানে ডিগ্রেডেশন পাথওয়ে মানে হচ্ছে মানে একটা প্রোডাক্ট ডিগ্রেড হয়ে কি প্রোডাক্ট তৈরি হয় এবং সেই ডিগ্রেডেশন পাথওয়েটা ডিটারমাইন করতে সাহায্য করে। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্রেস টেস্টিং ফর ড্রাগ সাবস্টেন্স এবং ড্রাগ প্রোডাক্ট। ড্রাগ সাবস্টেন্স হচ্ছে স্ট্রেস টেস্টিং সাধারণত করা হয় টেম্পারেচার, হিউমিডিটি, লাইট এই সমস্ত দিক দিয়ে, এবং হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রেও সেম জিনিস। এছাড়া প্রোডাক্টটা যদি মনে করো ডিফারেন্ট হচ্ছে মানে ডিফারেন্ট প্রোডাক্টটা যদি মনে করো তোমার হচ্ছে ডিফারেন্ট ডিভাইস ইউজ করা হয়, তখন হচ্ছে তার স্ট্রেস টেস্টিং অফ প্রোডাক্টটা একটু আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, আর মিটার ডোজ ইনহেলার, ক্রিম, ইমালশন, তারপর হচ্ছে রেফ্রিজারেটেড অ্যাকোয়াস লিকুইড প্রোডাক্ট, এগুলো হচ্ছে স্ট্রেস টেস্টিং আলাদাভাবে করতে হবে। এবার টেস্টিং প্যারামিটারস, টেম্পারেচার, হিউমিডিটি, অক্সিডেশন, এটা হিউমিডিটি, ফটোস্টেবিলিটি এগুলো করা হয়ে থাকে। এগুলো এখানে শুধুমাত্র তিনটের এক্সাম্পল দেওয়া হয়েছে এবং হচ্ছে এটা জাস্ট একটা বোঝানোর জন্য। টেম্পারেচারটা কিভাবে করা হয়, প্রসিডিওরটা, এ থিন লেয়ার অফ এপিআই ইজ ওয়েটেড উইথ ওয়াটার and kept in 80 degree centigrade. This is not constant. এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে প্রসিডিওরটাকে এক্সপ্লেন করার জন্য। এটা হতে পারে 40 ডিগ্রি হতে পারে, 60 হতে পারে, 80 হতে পারে, ফর 4 weeks in a petri dish open system with sampling once a week। মানে একবার করে স্যাম্পল করতে হবে এবং 4 weeks এর জন্য রাখতে হবে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা হচ্ছে অবজারভেশন করা হয় অ্যাসের দ্বারা, অ্যাসে পারফর্ম করে কতটা ডিগ্রেড হয়েছে দেখা হয়, কতটা তার হচ্ছে প্রোডাক্টটার এফিকেসি কমেছে বা পার্সেন্টেজ পিউরিটি কতটা কমেছে সেটা দেখা হয়। হিউমিডিটি 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 100% RH 4 weeks রাখা হয় এবং হচ্ছে ওয়ান্স ইন এ 15 দিন ছাড়া তার হচ্ছে স্যাম্পল কালেক্ট করে অ্যাসের মাধ্যমে দেখা হয় কতটা পার্সেন্টেজ পিউরিটি রিডিউস হয়েছে। অক্সিডেশন, অক্সিজেন স্যাচুরেটেড অ্যাকোয়াস সলিউশনের মধ্যে 24 আওয়ার্স রাখা হয় এবং এভরি 8 আওয়ার্সে সেটাকে স্যাম্পলিং করে সেটা অ্যাসে পারফর্ম করে দেখা হয় কতটা তার ডিগ্রেডেশন হয়েছে। ওকে, নেক্সট ইজ স্ট্রেস টেস্টিং পোস্ট ডিগ্রেডেশন স্টাডি, যে কি
ফ্যাক্টরস গুলো আছে ডিগ্রেডেশন থার্মাল হচ্ছে 60 ডিগ্রি টেম্পারেচারের উপরে করতে হবে, হিউমিডিটি 75% হিউমিডিটি, অ্যাসিডের টেস্টে 0.1 নর্মাল HCl, বেস 0.1 নর্মাল NaOH, অক্সিডেশন অক্সিজেন গ্যাস স্যাচুরেশন অথবা হচ্ছে রিডাকশন করতে গেলে 3% হাইড্রোজেন পারঅক্সাইড। দেন মেটালিক্স টেস্টিং, মেটাল হ্যালাইড মার্কিউরি, জেনন ল্যাম্প or জেনন ল্যাম্প, ইউভিবি ফ্লোরোসেন্ট লাইট দিয়ে ফটো ডিগ্রেডেশন স্টাডি করতে হবে। দেন হচ্ছে মেটাল আয়ন হচ্ছে আয়রন কপার মেটাল আয়ন দিয়ে মেটালিক ডিগ্রেডেশন স্টাডি করতে হবে। ওকে, সো এইগুলো গেল তোমার হচ্ছে নাম্বার 2 পয়েন্ট, দ্যাট ইজ দ্য স্ট্রেস টেস্টিং। দেন নাম্বার 3 পয়েন্ট হচ্ছে সিলেকশন অফ ব্যাচেস। যদি মনে করো নতুন ফার্মাসিউটিক্যাল সাবস্টেন্স যদি আসে, তার অ্যাটলিস্ট 3 প্রাইমারি ব্যাচেস will be goes for stability testing. Then containers and closures মানে হচ্ছে যে কন্টেনার conduct of drug substance packaging in the container closure that is the same as the packaging proposed for the storage and distribution. Containers and closure সিস্টেমটাকে হচ্ছে কেমন ভাবে করতে হবে, কোন কন্টেনার ক্লোজার্স এর মধ্যে স্টেবিলিটি টেস্টিং এর সময় করতে হবে, যেখানে তুমি প্রোডাক্টটাকে মানে প্রপোজ করেছো এই রকম কন্টেনার ক্লোজারে রাখা হবে, সেই রকম স্টোরেজ কন্ডিশনে রেখে চেক করতে হবে। সাপোজ আমি প্রপোজ করেছি একটা হচ্ছে মানে নর্মাল গ্লাস কন্টেনারের মধ্যে থাকবে, কিন্তু আমি যখন হচ্ছে টেস্টিং করছি, স্টেবিলিটি টেস্টিং করছি, আমি তখন প্লাস্টিক কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। সেই রকম করলে হবে না, মানে যে স্টোরেজ কন্ডিশনে তুমি প্রপোজ করেছো রাখবে বলে কোম্পানি মানে প্রোডাক্টটাকে সেইখানে রাখা উচিত, সেই স্টোরেজ কন্ডিশনে রেখে তোমাকে সেই কন্টেনার ক্লোজার মধ্যে রেখে স্টেবিলিটি টেস্টিং করতে হবে। স্পেসিফিকেশন, এখানে কি কি টেস্ট করতে যাচ্ছ, কি কি প্রসিজিওর অ্যাডপ্ট করতে যাচ্ছ এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি কি থাকবে সেটা এই স্পেসিফিকেশনের মধ্যে উল্লেখ থাকবে। এবার হচ্ছে লং টার্ম এবার দুটো হচ্ছে এবার টেস্টিং ফ্রিকোয়েন্সি। নাম্বার 6 পয়েন্ট হচ্ছে টেস্টিং ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে লং টার্ম স্টেবিলিটি স্টাডি আর একটা হচ্ছে অ্যাসিলারেটেড স্টেবিলিটি স্টাডি। লং টার্ম স্টেবিলিটি স্টাডিটা নিশ্চয়ই জানো যে হচ্ছে যতক্ষণ না তার প্রোডাক্টটার হচ্ছে 100% এটা থেকে 90% অবধি না নামছে, ততক্ষণ অবধি তার টেস্টিংটা, বা কোন একটা প্রোডাক্টে যদি মনে করো মানে এটার এক্সপায়ারি ডেট আগে থেকে ডিটারমাইন করা থাকে, এক্সপায়ারি ডেট অবধি সেটাকে টেস্টেবিলিটি স্টাডিজ করতে হবে। আর একটা হচ্ছে ফোর্সড ডিগ্রেডেশন স্টাডি, যেটাকে বললাম স্ট্রেস টেস্টিং, সেটার হচ্ছে টেস্টিং ফ্রিকোয়েন্সিটা কি। এখানে রাখা হয়, এখানে হচ্ছে প্রথম মানে হচ্ছে স্টোরেজ শুড বি এভরি 3 মান্থস, মানে প্রথম বছরটায় লং টার্ম স্টেবিলিটি স্টাডিজ এর ক্ষেত্রে প্রথম বছরটা হবে 3 মাস ছাড়া, মানে 0, 3, 6, 9, 12। তারপরে যতদিন অবধি তার এক্সপায়ারি ডেট আছে, তারপরে মনে করো 12 এর পরে 18 মান্থস, 24 মান্থস, 30 মান্থস, 36 মান্থ, 42 মান্থ, তার মানে প্রথম হচ্ছে 1 বছর হচ্ছে 3 মাসের ইন্টারভ্যালে, তারপরের গুলো হচ্ছে 6 মান্থ ইন্টারভ্যালে হবে টেস্টিং ফ্রিকোয়েন্সি। বাট ফর অ্যাসিলারেটেড স্টেবিলিটি স্টাডিজ হবে মানে 3 মান্থস a minimum of 3 time points including the initial and final, মানে 0, 3, 6 month for the 6 month, and intermediate studies minimum 4 time points, মানে হচ্ছে 0, 6, 9 and 12 for 12 month studies। মানে এখানেও একই রকম ভাবে মানে যেরকম যেটা হচ্ছে মানে লং টার্ম স্টেবিলিটি স্টাডিজ এর ক্ষেত্রে বলা হলো যে তার এক্সটেন্ডেড পিরিয়ড, মানে যতটা পিরিয়ডে তার হচ্ছে ড্রাগটার এক্সপায়ারি ডেট ক্লেম আছে ততদিন অবধি তার হচ্ছে স্টেবিলিটি স্টাডিজ করে, মেবি 3 ইয়ার্স, মেবি 5 ইয়ার্স। আর হচ্ছে এটার হচ্ছে 12 ইয়ার্স অবধি ম্যাক্সিমাম, এবং সেটা 3 পয়েন্ট বা হচ্ছে 4 টাইম পয়েন্টসে করতে পারো, এবং অল টাইমস ইট উইল বি 4 টাইমস যদি করো সেটা বছরের ক্ষেত্রে, 3 টাইমস যদি করো সেটা হচ্ছে 6 মাসের ক্ষেত্রে, মানে 0, 3, 6, আর 4 টাইমস করলে 0, 6, 9, 12। That is the testing frequency. Okay, next is স্টোরেজ কন্ডিশন। লং টার্মের ক্ষেত্রে কি হবে, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে কি হবে, অ্যাসিলারেটেড ক্ষেত্রে কি হবে। লং টার্মের ক্ষেত্রে হচ্ছে
যেটা নর্মাল রুম টেম্পারেচার আমরা বলে থাকি, রুম টেম্পারেচার 25 ডিগ্রি প্লাস মাইনাস 2 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 60% প্লাস মাইনাস 5% রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড টেস্টিং ফ্রিকোয়েন্সিতে আমি বলে দিয়েছি যে প্রথম এক বছর হবে 3 মাস ছাড়া ছাড়া, তারপরে 6 মাস ছাড়া ছাড়া, তা এবং 36 মান্থের পরে অ্যানুয়ালি ইফ রিকোয়ার্ড। এবার মিনিমাম টাইম পিরিয়ড হচ্ছে, ডিউরেশন হচ্ছে মিনিমাম টাইম পিরিয়ড 12 মান্থস, মানে লং টার্ম স্টেবিলিটি স্টাডিজ। ইন্টারমিডিয়েট হচ্ছে 30 ডিগ্রি, ইন্টারমিডিয়েট হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 65% রিলেটিভ হিউমিডিটি, 0, 6, 9, 12 6 মান্থ মিনিমাম টাইম পিরিয়ড। আর অ্যাসিলারেটেড এর ক্ষেত্রে 40 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 75% রিলেটিভ হিউমিডিটি, 0, 3, 6 মান্থ এবং হচ্ছে ডিউরেশন হচ্ছে 6 মান্থ। ওকে, নেক্সট ইজ ড্রাগ সাবস্টেন্স ইন্টেন্ডেড ফর রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর মানে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে কুল এবং কোল্ড। মানে মেনলি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সাবস্টেন্স হচ্ছে স্টোরেজ কন্ডিশনে 3টে ধরনের স্টোরেজ কন্ডিশন করা, একটা রুম টেম্পারেচার, একটা হচ্ছে কুল, আর একটা হচ্ছে কোল্ড। রেফ্রিজারেটর যেটাকে বলে কিপ ইন কুল টেম্পারেচার, এন্ড কোল্ড মানে ডিপ ফ্রিজ। ঠিক আছে, এবার হচ্ছে ফর সাবস্টেন্স ইন্টেন্ডেড ফর স্টোরেজ ইন রেফ্রিজারেটর লং টার্ম এর ক্ষেত্রে হচ্ছে 5 ডিগ্রি প্লাস মাইনাস 3 ডিগ্রি ফর 12 মান্থস, এন্ড অ্যাসিলারেটেড এর ক্ষেত্রে এটা যদি করতে যাই তখন হচ্ছে যেমন এমনি অ্যাসিলারেটেড 40 ডিগ্রি ছিল, এখানে অ্যাসিলারেটেড করতে গেলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড 6 মান্থ। এবারে ড্রাগ সাবস্টেন্স ইন্টেন্ডেড ফর স্টোরেজ কন্ডিশন ইন ফ্রিজার লং টাইম 25 ডিগ্রি সেন্টিগ্রেড 25 ডিগ্রি minus 20 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 12 মান্থস। ওকে, এটা গেল হচ্ছে যদি কোনো ড্রাগ সাবস্টেন্স যদি মনে করো রেফ্রিজারেটর বা হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে যদি মনে করো তার হচ্ছে স্টোরেজ কন্ডিশন মেনশন থাকে, তার লং টার্ম স্টেবিলিটি স্টাডি এবং অ্যাসিলারেটর স্টেবিলিটি স্টাডিজের টেম্পারেচারটা মেনশন করা হলো। ওকে, নাম্বার 8 পয়েন্টে ছিল হচ্ছে স্টেবিলিটি কমিটমেন্ট। স্টেবিলিটি কমিটমেন্ট মানে কি? কমিটমেন্ট মানে হচ্ছে কি, মানে কথা দিয়ে দেওয়া। এবার কথা দিয়ে দেওয়া কখন কথা দিয়ে কোনো একটা কমিটমেন্ট কখন করতে হয়? যখন তুমি জিনিসটা পারফর্ম করনি তখন তোমাকে কথা দিতে হয় যে আমি এই জিনিসটা পারফর্ম করিনি, পরে করে নেব। অতএব যে ড্রাগ মনে করো কোনো ড্রাগ মানে হচ্ছে মার্কেটে নতুন এসেছে, তার হচ্ছে ক্লিনিক্যাল বা সমস্ত টেস্ট হয়ে গেছে বা মার্কেটে লঞ্চ করবে, শুধু হচ্ছে স্টেবিলিটি টেস্টিং এর জন্য তাকে এখন লং টার্ম স্টেবিলিটি স্টাডিজ এর জন্য তাকে অনেকদিন ওয়েট করতে হয়, 4 বছর 5 বছর। কিন্তু সোসাইটির এমন নিড, তার হচ্ছে তখন এতদিন ওয়েট করাটা যাচ্ছে না, বা হচ্ছে সেই যে ম্যানুফ্যাকচারার বা যে প্রোডাক্টটা মানে ডেভেলপ করেছে যে স্পন্সর বা কোম্পানি, তারা হচ্ছে চাইছে যে প্রোডাক্টটা ইমিডিয়েট মার্কেটিং হওয়া উচিত। তখন তারা একটা কমিটমেন্ট দেবে যে হচ্ছে আমি এটার পরে হচ্ছে ডেটাটা সাবমিট করবো, রেজিস্ট্রেশনের সময় একটা কমিটমেন্ট দেবে আমি এটা লং টার্ম ডেটাটা পরে সাবমিট করব, এখন আমি একটা এর ফোর্স ডিগ্রেডেশন স্টাডি বা অ্যাসিলারেটেড স্টেবিলিটি স্টাডি ডেটাটা সাবমিট করলাম। ঠিক আছে, স্টেবিলিটি স্টাডিটা আমি সাবমিট করলাম, আফটার অ্যাপ্রুভাল আমি এটা পুরোটা সাবমিট মানে মানে লং টার্ম স্টেবিলিটি স্টাডি এর ডেটাটা সাবমিট করব। তারপর হচ্ছে 9th নাম্বার পয়েন্ট হচ্ছে ইভালুয়েশন হচ্ছে ইভালুয়েশন মানে কি? ইভালুয়েশন যে প্যারামিটারস গুলো আছে, ইভালুয়েশন প্যারামিটারস কোনটা আছে? ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, তারপরে এফিকেসি, অ্যাসে, এগুলো হচ্ছে ইভালুয়েশন প্যারামিটারস। এগুলো হচ্ছে এগুলো দিয়ে আমরা কি ডিটারমাইন করি? ড্রাগের হচ্ছে একটা সেলফ লাইফ ডিটারমাইন করি। সেলফ লাইফ ডিটারমাইন করে আমাদের কি সুবিধা হয়? রিটেস্ট পিরিয়ডটা কবে সেটা ডিটারমাইন করতে আমাদের সুবিধা হয়। এবার হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড লেবেলিং, মানে এর পরে মানে অবশ্যই একটা ড্রাগের একটা কবে ম্যানুফ্যাকচারিং ডেট এবং কতদিন অবধি সেটা স্টেবল বা এক্সপায়ারি ডেট সেটা অবশ্যই যেন লেবেলিং আকারে লেখা থাকে। ওকে, নেক্সট, এটা এতক্ষণ গেল, এই যে 10টা পয়েন্ট গেল, এই 10টা পয়েন্ট হচ্ছে তোমার Q1 এর আন্ডারে। এবার Q1B হচ্ছে ফটো স্টেবিলিটি স্টাডিজ। ফটো স্টেবিলিটি স্টাডিজ মানে লাইটে কতক্ষণ ড্রাগটা স্টেবল থাকে, লাইটে ড্রাগটা কতক্ষণ স্টেবল থাকে। এই যে ফটো স্টেবিলিটি স্টাডিজ, এটাকে এটা করার জন্য কি করা, একটা বক্সের মতো থাকে, বক্সের উপরে উপরের দিকটায় মানে তোমরা যেটা দেখেছো যে ওই ইউভি ল্যাম্প ফর আইডেন্টিফিকেশন অফ টিএলসি প্লেট, ইউভি চেম্বার যেটা, সেই রকম একটা বক্সের মতো থাকে, যেখানে উপরের দিকে অনেকগুলো লাইট থাকে, ভিজিবল লাইট থাকে, ইউভি লাইট থাকে, মার্কিউরি ল্যাম্প থাকে, জেনন আর্ক ল্যাম্প থাকে।
যে জেনন আর্ক ল্যাম্প থাকে, সেই ল্যাম্পে তোমাকে ড্রাগটাকে এক্সপোজ করে রাখতে হবে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড অবধি। সেই টাইম পিরিয়ড অবধি ড্রাগটাকে এক্সপোজ করে রাখলে রেখে দেখতে হবে যে ড্রাগটার কতটা ডিগ্রেডেশন হয়েছে। এবার হচ্ছে এর জন্য হচ্ছে D65 এবং ID65 এই দুটো লাইট ইমিশন লাইট ইউজ করা হয়। D65 এবং হচ্ছে D65 হচ্ছে ইট ইজ দ্য রিকগনাইজ স্ট্যান্ডার্ড ফর আউটডোর ডে লাইট। আউটডোর বাইরে যে লাইট থাকে সেই আউটডোর ডে লাইট। এই আউটডোর ডে লাইট এর মধ্যে আমাদের কি কি থাকে, নর্মাল ভিজিবল লাইট থাকে, ইউভি লাইট থাকে, জেনন লাইট থাকে, এই সমস্ত লাইট থাকে D65 ল্যাম্পের মধ্যে। আর ID65 it is equivalent to the indirect daylight বা রুমে যে লাইটটা থাকে, আমাদের ঘরের মধ্যে যে লাইটটা থাকে সেটা ভিজিবল লাইট, দা ভিজিবল লাইট। ওকে, ভিজিবল লাইটটা থাকে ID65 এর মধ্যে, ইনডোর ইনডাইরেক্ট ডে লাইট। ওকে, সো এই দুটো লাইটের মধ্যে ড্রাগটাকে হচ্ছে এক্সপোজ করে মানে ড্রাগটাকে এক্সপোজ করে তার স্টেবিলিটিটাকে চেক করতে হবে। সেটা হচ্ছে তোমার মানে ড্রাগটাকে ওই যেমন প্রথমে যে 4টা পয়েন্ট লেখা আছে, 4টে পয়েন্টে মনে করো অ্যাক্টিভ সাবস্টেন্সটাকে তুমি এক্সপোজ করলে কোনায়, তারপরে হচ্ছে ইমিডিয়েট প্যাকিং মানে কোনায় তার মধ্যে একটা পাউচ আছে, সেই ড্রাগটাকে প্যাকেজ করা আছে একটা পাউচের মধ্যে, সেই পাউচটা পাউচ সমেত ড্রাগটাকে এক্সপোজ করতে হবে সেই লাইটের মধ্যে। তারপর তার মার্কেটিং প্যাকেজ এর মধ্যে এক্সপোজ করতে হবে, করে তার স্টেবিলিটি চেক করতে হবে। স্টেবিলিটি চেক মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো, চেক করা সে লাস্টে সে অ্যাসেই করতে হবে, অ্যাসে করে তোমাদের দেখতে হবে যে তার কতটা পার্সেন্টেজ পিউরিটি রিডিউস হয়েছে, পার্সেন্টেজ পিউরিটি বা তার পার্সেন্টেজ পিউরিটি মানে এফিকেসিটা কতটা রিডিউস হয়েছে মানে এই লাইটে এক্সপোজ করার পরে। ওকে, নেক্সট নিউ ডোসেজ ফর্ম। এ নিউ ডোসেজ ফর্ম is defined as the medicinal product in which different pharmaceutical product type মানে নতুন pharmaceutical product type হলো but containing the same active substance, different products of different route of administration, যেমন হচ্ছে oral to parenteral, new specific delivery system, মনে করো immediate release tablet to the modified release tablet বা entry coated tablet, এটা হচ্ছে তোমার স্পেসিফিক ডেলিভারি সিস্টেম বা ন্যানো পার্টিকেল ডেলিভারি সিস্টেম, এই সমস্ত হচ্ছে ডেলিভারি সিস্টেম। ডিফারেন্ট ড্রাগ ডেলিভারি সিস্টেমের মধ্যে সেম ড্রাগটাকে পাঠানো। এবার হচ্ছে ডিফারেন্ট ডোসেজ ফর্ম অফ দ্য সেম রুট, মানে একই রুটের বিভিন্ন ডোসেজ ফর্ম, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যখন নতুন নতুন ডোসেজ ফর্ম অ্যাভেলেবল হবে, প্রত্যেকটা ডোসেজ ফর্মের কিন্তু স্টেবিলিটি টেস্টিং পারফর্ম করতে হবে, সেইটার এখানে দেওয়া আছে। নেক্সট Q1D হচ্ছে ব্র্যাকেটিং এন্ড ম্যাট্রিক্সিং ডিজাইন অফ ফর স্টেবিলিটি স্টাডি। ব্র্যাকেটিং এবং ম্যাট্রিক্সিংটা কি? ব্র্যাকেটিং এবং ম্যাট্রিক্সিংটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা স্যাম্পলিং টেকনিক। মানে হচ্ছে তোমাদের আমি বলেছিলাম কি স্যাম্পল, তোমাদের আমি ফার্স্ট ইয়ারেই বলেছিলাম হোয়াট ইজ মিন বাই স্যাম্পল ইজ এ স্মল ইউনিট which represents the large population. There is different kinds of sampling techniques. এবার হচ্ছে স্যাম্পল টেকনিক্স অনেক ধরনের আছে, যেমন হচ্ছে র্যান্ডমলি নিতে পারো, সিলেক্টিভ নিতে পারো, এরকম অনেক ধরনের স্যাম্পলিং টেকনিক আছে। ব্র্যাকেটিং এন্ড ম্যাট্রিক্সিংটা হচ্ছে যে এখানে অনেক ধরনের অনেকগুলো একটি প্রোডাক্টের অনেকগুলো ব্যাচ তৈরি হলো, প্রত্যেকটা ব্যাচের যদি আমি স্টেবিলিটি টেস্টিং করতে যাই ইট উইল টেক মোর টাইম। তাহলে কি করতে হবে, যে প্রত্যেকটা ব্যাচের স্টেবিলিটি টেস্টিং না করে কিছু কিছু ব্যাচকে আমরা অমিট করে দিতে পারি, সেই যে সেটাকে বলা হচ্ছে রিডিউস ডিজাইন। সেই রিডিউস এবং হচ্ছে সেটা দুটো টেকনিকে করা হয়, একটা হচ্ছে ব্র্যাকেটিং আর একটা হচ্ছে ম্যাট্রিক্সিং। ব্র্যাকেটিং মানেটা কি? ব্র্যাকেটিং মানে হচ্ছে এক্সট্রিম পয়েন্ট আপার লিমিট এবং লোয়ার লিমিট, দুটো এক্সট্রিম পয়েন্টটাকে যদি আমি দুটো এক্সট্রিম পয়েন্টের যদি আমি হচ্ছে অ্যানালিসিস করি, তাহলে হচ্ছে মাঝখানের যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোর আর অ্যানালিসিস করার দরকার নেই। যেমন এখানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মানে কি প্যারামিটারসকে কনসিডার করা হয়েছে, স্ট্রেংথ এবং কন্টেনার অ্যান্ড ক্লোজার সাইজ। স্ট্রেংথ মানে নিশ্চয়ই বুঝতে পারছো
যে স্ট্রেংথ হচ্ছে 50 mg 75 mg and 100 mg। এটা হচ্ছে ডিফারেন্স স্ট্রেংথ, মানে কোন একটা সাসপেনশনের 50 mg পার ml আছে, 75 mg পার ml আছে, 100 mg। কন্টেনার সাইজ মানে প্যাক সাইজ 15 ml প্যাক সাইজ, 100 ml প্যাক সাইজ and 500 ml প্যাক সাইজ। এই যে তাহলে এই যে ব্র্যাকেটিং এর মাধ্যমে কি হয়, যে এই আমি হচ্ছে এই দুটো এক্সট্রিম পয়েন্টে যদি আমি টেস্ট পারফর্ম করি, এই যেটা লোয়ার আর এটা হায়ার, আর মাঝখানে আছে ইন্টারমিডিয়েট, এইটা লোয়ার এটা হায়ার, 100টা হচ্ছে ইন্টারমিডিয়েট। তাহলে এইরকম ভাবে যদি আমি একটা চার্ট ড্র করে নিই, তাহলে 50 mg 15 ml 50 mg পার ml কোন একটা ড্রাগ কনসেন্ট্রেশনের 15 ml এর যে 15 ml এর যে ব্যাচ সাইজ এবং 500 ml এর যে ব্যাচ সাইজ, সেটার যদি স্টেবিলিটি টেস্ট পারফর্ম করি, এবং 100 mg পার ml কোন একটা সাসপেনশনের 15 ml প্যাক সাইজ এবং 500 ml এর যে প্যাক সাইজ যদি আমি পারফর্ম করে থাকি, তাহলে আমার 75 mg পার ml এর যে সাসপেনশনের তার কোনো হচ্ছে টেস্ট পারফর্ম করার দরকার নেই। ইট উইল বি কনসিডার ইফ দিস টু আর পাসেস দেন ইট ইজ কনসিডার্ড ইট অলসো উইল বি পাসেস। এবং ইন্টারমিডিয়েট যে 100 ml পার 100 ml যে কন্টেনার সাইজ, তার কোনো জায়গার কিন্তু এই মানে হচ্ছে স্টেবিলিটি টেস্ট পারফর্ম করার দরকার নেই। তাকে বলা হচ্ছে ব্র্যাকেটিং, মানে দুটো আপার লিমিট এবং লোয়ার লিমিট। এইখানে একটা লেখা আছে extremes of certain design factor কি কি ডিজাইন ফ্যাক্টর, strength and container size are tested at all time points as in full design। ঠিক আছে, the design assumes that the stability of any intermediate level it represents by the stability of extreme tested। মানে ইন্টারমিডিয়েটের যে রেজাল্টটা, এখানে যদি 50 আর 100 মধ্যে আরো যদি 10টা মনে করো মানে ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশন এবং ইন্টারমিডিয়েট ব্যাচ সাইজ থাকতো, কনসিডার অ্যাজ এই দুটো যদি পাস করে থাকে, তাহলে মাঝের ইন্টারমিডিয়েট গুলো পাস করে থাকবে। ওকে, নেক্সট ম্যাট্রিক্সিং। ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম ফর স্যাম্পলিং, বা হচ্ছে একটা তোমাদের হচ্ছে যেটাকে কি বলে, স্যাম্পলিং টেকনিকের হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম হচ্ছে ম্যাট্রিক্সিং। এবার এই ম্যাট্রিক্সিং এর দ্বারা কি করা হয়, ম্যাট্রিক্সিং এর দ্বারা হচ্ছে the time points are matrix, টাইম পয়েন্টটাকে ম্যাট্রিক্স করা হয়। এবার এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে টাইম পয়েন্টটাকে ম্যাট্রিক্স করা হয়। এখানে হচ্ছে 3 6 3 6 9 12 18 24 আর 36 এই পয়েন্টে, এই টাইম পয়েন্টে আমরা টেস্ট করা হয়। আমরা বলেছিলাম আগে যে প্রথম 1 বছর 3 মাস টাইম পিরিয়ড ইন্টারভ্যালে, তারপরের গুলো 6 মাস টাইম পিরিয়ডে। 1/2 রিডাকশন মানে প্রথমে এই যে দেখো তোমাদের সিরিয়াল 1 এবং সিরিয়াল 2, মানে এই যে দুটো স্ট্রেং S1 এবং S2 এর 3টে ব্যাচ আছে। এই 3টে ব্যাচের 3টে ব্যাচ আছে, মানে 6টা টেস্ট করা উচিত। 1/2 রিডাকশন মানে পরের মাসে কি হবে, পরের মাসে 6টার জায়গায় 1 মানে হচ্ছে 1/2 মানে 6টার জায়গায় 3টে হয়ে যাবে, 6টার জায়গায় 3টে হয়ে যাবে। এখানে আমি লিখেছি দেখো, এখানে এই যে টাইম পয়েন্টটাকে ম্যাট্রিক্স করা হয়। 1/2 রিডাকশন মানে হচ্ছে eliminates one in every 2 times points from the full design। মানে হচ্ছে 1 in every 2 time points, মানে দুটোর মধ্যে একটাকে রিডিউস করা, মানে 6টার মধ্যে 3টেকে রিডিউস করা হবে। এবার হচ্ছে 1/3 রিডাকশন মানে ইনিশিয়ালি রিমুভ 1 in every 3, মানে 3টের মধ্যে একটাকে রিমুভ করা হয়। তাহলে এই চারটা দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এখানে প্রথমে 0 পয়েন্টে 6টা ব্যাচ সাইজেরই করা হলো। দ্বিতীয় মানে 3 মাসের সময়
1/2 মানে 6টার মধ্যে 3টেকে করা হবে। এখানে ব্যাচ 1, ব্যাচ 2 এবং স্ট্রেংথ 2 এর ব্যাচ 2 কে করা হলো এবং তারপরে 3 মাস পরে মানে 6 মাসের সময় আবার 3টেকে করা হবে এবং দেখতে হবে যে এই যে 3টে তখন ছাড়া হয়ে গেছিল, তখন 6 মাসের জায়গায় 6 মাসের সময় এই 3টেকে করতে হবে। আবার 9 নাম্বার মাসে আবার 3 মাসের সময় যেটাকে করে সেই 3টেকে করা হলো। 12 মাসের সময় সবগুলোর করতে হবে, সব ব্যাচ গুলোর করতে হবে। 18 মাসের সময় এই 3টেকে করতে হবে। 24 মাসের সময় এই যে বাদ চলে গেছিল যে 3টে, সেই 3টেকে করতে হবে। ঠিক আছে, মানে বাদ চলে গেছিল যে 3টে, সেই 3টেকে করতে হবে। এবার হচ্ছে 1/3 এর ক্ষেত্রে তেমনি, যে এখানে হচ্ছে 3টের মধ্যে একটাকে 1/3 রিডাকশন, 3টের মধ্যে একটাকে রিডিউস করতে হবে, দুটো 4টে থাকবে। আবার এই মাসের সময় আবার 4টে থাকবে। এবার হচ্ছে 9 মাসের সময় 4টে থাকবে, 9 মাসের সময় 4টে থাকবে। 12 মাসের সময় আবার সবগুলো থাকবে। 18 মাসের সময় 4টে থাকবে। 24 মাসের সময় 4টে থাকবে। 36 মাসের সময় আবার সবগুলো থাকবে। এগুলো হচ্ছে একটা রিডিউস স্টাডি ডিজাইন, মানে সব ব্যাচগুলো সমস্ত টেস্টিং স্টেবিলিটি প্যারামিটারস না পারফর্ম করে কিভাবে হচ্ছে মানে কম নাম্বার ব্যাচে স্টেবিলিটি টেস্টিং পারফর্ম করা হয় সেটা দেখানোর জন্য, মানে সেটা করার জন্য এইরকম আইসিএইচ মানে ব্র্যাকেটিং এন্ড ম্যাট্রিক্সিং টেকনিকের উদ্ভব করেছে। ওকে, difference between bracketing and matrix. Bracketing design which extremes are tested and matrixing design as selected samples are tested. Bracketing is mainly used to purpose the trend initially in the preclinical studies and clinical trial. Matrixing used to confirm the prediction of the stability information. Bracketing or matrixing তোমরা কোনটা পারফর্ম করবে? With bracketing samples are analyzed all time points. Therefore, this procedure is preferred to follow a trend. With matrixing, a statistically selected sample are investigated. Therefore, this procedure is preferred to confirm a prediction or stability information. Okay, so দুটোই ইম্পর্টেন্ট, দুটোই ঠিক, মানে দুটোই ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্র্যাকেটিংটা ম্যাক্সিমামলি করা হয় কিসের ক্ষেত্রে? যখন একটা, মনে রাখবে, ব্র্যাকেটিংটা করা হয় যখন একটা কোনো একটা ড্রাগ মানে প্রি ক্লিনিক্যাল স্টাডিজ বা ক্লিনিক্যাল ট্রায়ালের স্টেজে আছে, তখন তাকে ব্র্যাকেটিং করা হয়। আর ম্যাট্রিক্সিংটা করা হয় কখন? যে একটা ড্রাগ যখন ডেভেলপড হয়ে গেছে সেই সময় হচ্ছে ম্যাট্রিক্সিংটা করা হয়। ডেভেলপড হয়ে গেছে, মার্কেটেড ড্রাগের, মার্কেটেড প্রোডাক্টের ম্যাট্রিক্সিং করা হয়। ওকে, নেক্সট, স্টেজেস অফ প্রি ডেভেলপমেন্টে আমরা হচ্ছে ব্র্যাকেটিং করে থাকি। ক্লিনিক্যাল ফেজ ট্রায়ালের সময় ব্র্যাকেটিং করে থাকি। অ্যাসিলারেটেড এন্ড লং টার্ম স্টেবিলিটি স্টাডিজ ফর রেজিস্ট্রেশন অফ ব্যাচেস, ব্র্যাকেটিং এন্ড ম্যাট্রিক্সিং। অনগোয়িং স্টেবিলিটি স্টাডিজের ক্ষেত্রে ম্যাট্রিক্সিং, ফলো আপ স্টাডিজের ক্ষেত্রে ম্যাট্রিক্সিং। সো ইউ আন্ডারস্ট্যান্ড, যেটা আমি আগেই বলেছিলাম, প্রি ডেভেলপমেন্ট এবং ক্লিনিক্যাল ট্রায়াল স্টেজের ক্ষেত্রে ব্র্যাকেটিং এবং অনগোয়িং স্টেবিলিটি স্টাডিজ এবং ফলো আপ স্টেবিলিটি স্টাডিজের ক্ষেত্রে ম্যাট্রিক্সিং পারফর্ম করে থাকি। এবার হচ্ছে ইভালুয়েশন অফ Q1E, ইভালুয়েশন অফ স্টেবিলিটি ডেটা। ইভালুয়েশন অফ স্টেবিলিটি ডেটা হচ্ছে স্টেবিলিটি ডেটাটাকে ইভালুয়েট করতে হবে। অ্যাপেন্ডিক্স A decision of the 3 outline stepwise approach of the stability data evaluation and when and how much extrapolation can be considered for a proposed retest period of self data. এটা মানে কি? এটা নিশ্চয়ই তোমরা সিউটিক্সে পড়েছো যে হাউ টু ডিটারমাইন দ্যাট দ্য সেলফ লাইফ অফ এ ড্রাগ। সেলফ লাইফ অফ এ ড্রাগ ওই কে দিয়ে একটা ইকুয়েশন ছিল, কে ইকুয়াল ওই 0 অর্ডার হলে কি, ফার্স্ট অর্ডার হলে কি, তারপর একটা স্লোপ ড্র করে টাইম পয়েন্টটাকে স্লোপ ড্র করে তার হচ্ছে মানে সেলফ লাইফ ডিটারমাইনের একটা ফর্মুলা ছিল। সেই ফর্মুলা থেকে তোমাদের এখানে ইভালুয়েশন করতে হবে যে তার সেলফ লাইফটা কত সেটা ডিটারমাইন করতে, এবং স্লোপটাকে মানে প্রপোজ রিটেস্ট পিরিয়ডটা কবে সেটা ডিটারমাইন করতে হবে। এবার হচ্ছে appendix 2 থাকে provide information how to analyze long term data for appropriate quantitative test and attributes from a study with multi-factor full and reduced design and how to use regression analysis. Data representation
ডেটা রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হবে, ট্যাবুলার ফর্মে করতে হবে, গ্রাফিক্যাল, ন্যারেটিভ, এক্সট্রাপোলেশন মানে হচ্ছে এর পরে পরে আর কি ফার্দার ডেভেলপমেন্ট বা কি বাই প্রোডাক্ট বা ডিগ্রেডেশন প্রোডাক্ট বেরোচ্ছে সেই সমস্ত সম্বন্ধিত অ্যানালিসিস এতে করতে হবে। ওকে, next Q1F stability studies for the register for data packaging for registration application in climatic zone 3 and 4. 3 and 4 it is withdrawn in June 2006. এটা হচ্ছে এখন আর নেই, এটা হচ্ছে স্টেবিলিটি স্টাডি লং টার্ম অ্যান্ড অ্যাসিলারেটেড এর এই ইফেক্টটা করা হতো, ডাটা রিকোয়ার্ড 6 মান্থ 12 মান্থ অ্যান্ড 6 মান্থ। ঠিক আছে, ওকে নেক্সট হচ্ছে দুটো ডেফিনেশন দেওয়া আছে। রিটেস্ট পিরিয়ড, দ্য পিরিয়ড আফটার হুইচ দ্য স্যাম্পল অফ দ্য ড্রাগ সাবস্টেন্স শুড বি এক্সামিন to ensure that the material is still compliance with the specification and thus suitable for the use of manufacturing. Okay, it may be extended up to 5 years. 5 years হচ্ছে 5 years ড্রাগের এক্সাম্পল আমি দিচ্ছি ইথামবিউটল অ্যান্ড আইসোনিয়াজাইড। সেলফ লাইফ, এটা হচ্ছে রিটেস্ট পিরিয়ড। সেলফ লাইফ বা এক্সপায়ারি ডেট বা এক্সপিরেশন ডেট পিরিয়ড, the period of time during which a pharmaceutical product if stored correctly is expected to comply with the specification as determined by the stability studies. The shelf life is used to establish the expiry of any batches. So I think স্টেবিলিটি স্টাডিজ সম্বন্ধে তোমরা একটা আইডিয়া পেয়েছো। স্টেবিলিটি স্টাডি যেটা হচ্ছে আমি আরেকবার ইন শর্টে বলে দিচ্ছি। কিউর মধ্যে Q1 এ আছে স্টেবিলিটি স্টাডিজ। Q1 এর স্টেবিলিটি স্টাডিজকে আবার ফার্দারলি 6টা ভাগে ভাগ করা হয়েছে, Q1 থেকে QF। Q1 এর মধ্যে আবার হচ্ছে 10টা টাইপ আছে, 10টা টাইপ আছে, 10টা প্রোটোকল আছে। 10টা প্রোটোকল তোমাদের হচ্ছে কি কি আছে, জেনারেল, স্ট্রেস টেস্টিং বা অ্যাসিলারেটেড স্টেবিলিটি স্টাডিজ কিভাবে করা হয়, কি কি ব্যাচেস, সিলেকশন অফ ব্যাচেস, সিলেকশন আছে ব্যাচেস হচ্ছে মানে প্রথমে হচ্ছে প্রথম প্রিপেয়ার 3টে ব্যাচে অবশ্যই নিতে করতে হবে। তারপরে কিভাবে ব্যাচ বা সমস্ত ব্যাচেরই লং টার্ম স্টেবিলিটি স্টাডি করা দরকার। এবার কন্টেনার্স অ্যান্ড ক্লোজার সিস্টেম কি সাজেস্ট করা হচ্ছে এবং যেটা সাজেস্ট করা হচ্ছে সেই অবস্থাতেই রেখে স্টেবিলিটি স্টাডিজ করা দরকার। স্পেসিফিকেশনের কি কি আছে, স্টেবিলিটি স্টাডিজ করার পরে কি কি কন্ডিশন স্টেবিলিটির জন্য মেনটেন, কি কি কন্ডিশন মেনটেন করতে হবে ড্রাগটা স্টেবল রাখার জন্য। টেস্টিং ফ্রিকুয়েন্সি, কতক্ষণ ছাড়া ছাড়া হচ্ছে স্টেবিলিটিটা পারফর্ম করতে হবে, যেমন বলা হয়েছে মানে 3 মান্থ 6 মান্থ মানে প্রথমে হচ্ছে 1 বছরে লং টার্ম স্টেবিলিটির ক্ষেত্রে 3 মাস ছাড়া ছাড়া, তারপরে হচ্ছে 6 মাস ছাড়া ছাড়া, 3 বছর পরে 1 বছর ছাড়া ছাড়া। এবার হচ্ছে অ্যাসিলারেটেড স্টেবিলিটি স্টাডিজের ক্ষেত্রে 3 পয়েন্ট হলে 036, 6 মান্থের হলে আর হচ্ছে 1 বছরের হলে 036 9 12। এবার স্টোরেজ কন্ডিশন কি রাখতে হবে, স্টেবিলিটি কমিটমেন্ট, যদি না পুরো লং টার্ম স্টেবিলিটি স্টাডিজ হয়ে থাকে তার কমিটমেন্ট জমা করতে হবে। ইভালুয়েশন কি, অ্যান্ড স্টেটমেন্ট অফ লেবেলিং মানে এক্সপায়ারি ডেটটা মেনশন করতে হবে। এটা গেল Q1A। Q1B তে আছে ফটো স্টেবিলিটি স্টাডিজ। Q1C তে আছে নিউ ডোসেজ ফর্ম। নিউ ডোসেজ ফর্মের স্টেবিলিটি স্টাডিজ বললে Q1A তে যেগুলো আছে সেগুলো সব লিখতে হবে। নিউ ডোসেজ ফর্মটা কি এখানে সেটা শুধু মেনশন করা আছে। নিউ ডোসেজ ফর্ম সব ধরনেরই হলে প্রত্যেকটা ক্ষেত্রে স্টেবিলিটি স্টাডি তোমাদের পারফর্ম করতে হবে। ওকে নেক্সট Q1D ব্র্যাকেটিং অ্যান্ড, এটা রিডিউস স্টাডি ডিজাইন। ব্র্যাকেটিং অ্যান্ড ম্যাট্রিক্সিং, ব্র্যাকেটিং মানে কি, যদি মনে করো এক্সট্রিম পয়েন্ট লোয়ার লিমিট আপার লিমিটে তুমি যদি মনে করো স্টেবিলিটি স্টাডিজ করে থাকো, সেটা হচ্ছে কি কি ক্ষেত্রে, স্ট্রেংথ এবং কন্টেনার সাইজের ক্ষেত্রে যদি করে থাকো তাহলে মাঝখানে ইন্টারমিডিয়েট যতগুলো আছে সেগুলো ধরে নেওয়া হয়, সেগুলো আর করার দরকার, স্টেবিল সেটা ধরে নেওয়া হয়। আর ম্যাট্রিক্সিং মানে হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টুল যেটা হচ্ছে রিডিউস স্টাডি ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। এটা হাফ রিডাকশন পয়েন্ট অ্যান্ড 1/3 রিডাকশন পয়েন্ট করে কোন কোন ব্যাচগুলো স্টেবিলিটি স্টাডিজ করা সেটা ডিটারমাইন করা হয়। তারপর ইভালুয়েশন অফ স্টেবিলিটি স্টাডিজ অ্যান্ড স্টেবিলিটি স্টাডিজ ফর ডেটা প্যাকেজিং ফর রেজিস্ট্রেশন ইন application in climatic zone 3 and 4. I think everyone understand the different stability studies. Okay, thank you everybody, thank you for patience listening, thank you all.